হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বাংলাদেশের উপর যে ভিসা স্থগিতাদেশ যেটা করা হয়েছে, এই বিষয়ে কি প্রতিক্রিয়া এবং সরকার কি করছে এই বিষয়টি আজকে আলোচনা করবে এবং আমাদের করণীয় কি, কমিউনিটি এই বিষয়ে কী করতে পারে এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব যে আপনারা জানেন যে প্যালেস্টাইনিয়ান অ্যাক্টিভিস্ট মোহাম্মদ খলিল, তার ব্যাপারে কোর্টের যে রুলিং এর কারণে তার যে অবাধে তার মুক্ত স্বাধীন জীবনযাপন করা এটি অনেকটা জিওপাটাইজ হয়ে গেছে। আমরা আলোচনা করবো আজকে যে মিনেসোটাতে যে আনরেস্ট, যে আইসের সাথে যে আপনার যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ওইখানে যে আনরেস্ট, এই আনরেস্টের কারণে সেখানে কি হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যে ইনসারশনের যে বিষয়টি উনি যে অভিযোগ এনেছেন, এই বিষয়টি কতটুকু যৌক্তিক এবং আইনগতভাবে তার সিদ্ধতা কী, আর রাজনৈতিক মানে ইম্প্যাক্টটা কী, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, জানুয়ারি মাসের 15 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল কমিটির কাছ থেকে নোবেল পুরস্কার পাননি, কিন্তু আজকে হোয়াইট হাউসে তাকে নোবেল পুরস্কার প্রদান করেছেন। তিনি সর্বশেষ নোবেল পুরস্কারটি পেয়েছেন শান্তির জন্য, সেই ভেনেজুয়েলান বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাসাডো। তিনি আজকে হোয়াইট হাউসে এসেছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজও সেরেছেন। সিনেটের ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটরদের সাথেও বৈঠক করেছেন এবং তাদের সবার কাছ থেকে তিনি উষ্ণ সম্বর্ধনাও পেয়েছেন। কিন্তু তিনি হোয়াইট হাউসে গিয়ে তিনি যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রদান করেছেন। যদিও এর মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল কিনা, আদৌ নোবেল পুরস্কারটি তিনি প্রেসিডেন্টকে দিয়েছিলেন কিনা, সেই বিষয়ে কেউই কোনো নিশ্চয়তা দিতে পারেনি। শুধু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে তিনি প্রেসিডেন্টকে নোবেল পুরস্কারটি দিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নোবেল পুরস্কারটি পেয়েছেন। তিনি নোবেল পুরস্কারের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, তিনি লবিং করেছেন এমনও মন্তব্য এসেছিল, বিভিন্ন সংবাদপত্রের তথ্য এসেছিল। কিন্তু তিনি আজকে যে নোবেল পুরস্কারটি মেরিয়া মাসাদের কাছ থেকে পেয়েছেন, সেই নোবেল পুরস্কারটির জন্য তাকে একটি সামরিক অভিযান চালাতে হয়েছে শুধুমাত্র, এবং সেই অভিযানে 100 কিংবা তার থেকে বেশি মানুষ নিহত হয়েছে। এবং প্রেসিডেন্ট নিজেও বলেছেন যে তিনি বিশ্ব শান্তির জন্য কাজ করছেন এবং যদিও তিনি তার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র 7টি দেশে অভিযান চালিয়েছে, তা সত্ত্বেও তিনি নিজেকে শান্তির জন্য কাজ করছেন। এবং তিনি বলেছেন যে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই নোবেল পুরস্কারটি গ্রহণ করেছেন কিনা মেরিয়া মাসারোর কাছ থেকে, সেই বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। এবং তিনি আরেকটি জিনিস সেটি হচ্ছে যে হোয়াইট হাউসের পক্ষ থেকে মন্তব্য করেনি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে চাওয়ার পরও, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে মেরিয়া মাসাদো মধ্যাহ্নভোজে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান যুক্তরাষ্ট্রের, ক্রিস্টি নোইম, আজকে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাকে হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে মিনিয়াপলিস এবং মিনেসোটায় আইস কর্তৃপক্ষ যেভাবে ঘরে ঘরে প্রবেশ করে মানুষের পরিচয় জানতে চাচ্ছে, পরিচয়পত্র চাচ্ছে, তারা সত্যিকার ভাবে আমেরিকায় বসবাসের বৈধতা তাদের রয়েছে কিনা, ঘরে ঘরে তল্লাশি চালিয়ে তারা যে কাজটি করছে, এটি যুক্তরাষ্ট্র সংবিধানের 4th সংশোধনী, যেটাকে 4th অ্যামেন্ডমেন্ট বলা হয়, তার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড কিনা, এই প্রশ্ন করার উত্তরে তিনি ক্রিস্টি নোইম, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, তিনি বেশ ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরি, তিনি বলেছেন যে আইস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সংবিধান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আইন এবং অন্যান্য আইনগত বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল হয়ে তাদের দায়িত্ব পালন করছেন এবং তারা কোনোভাবেই 4th সংশোধনী ভায়োলেট করতেছে না কিংবা সেটি বরখেলাপ করতেছেন না। তবে যে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন যে 4th সংশোধনীতে রয়েছে
যে যুক্তরাষ্ট্রের কোনো ল এনফোর্সমেন্ট কাউকে কোনো প্রকার নির্দিষ্ট বা সন্দেহ ছাড়া কাউকে কারো পরিচয়পত্র জানতে চায় না, কারো বাড়িতে তল্লাশি চালাতে পারে না যদি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তাদের সেই ওয়ারেন্ট না থাকে। কিন্তু মিনেসোটায় আইস কর্তৃপক্ষ যে অভিযান চালাচ্ছে তাতে সেই বিষয়গুলো কার্যকর করা হচ্ছে না, এবং যথাযথই তারা মানুষের পরিচয়পত্র জানতে চাচ্ছে, এবং যাদের পরিচয়পত্র প্রদানে যারা যারা যাদের পরিচয়পত্র থাকে না তাদের সবাইকে প্রায় গণহারে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে তারা আজকে কথা বলেছেন, এবং এটি যুক্তরাষ্ট্রের মানুষের চতুর্থ সংশোধনীর বরখেলাপ এই প্রশ্নটি আজকে উঠেছে। যাদের রিজনেবল সাসপিশন, অর্থাৎ সন্দেহ হতে হবে কিন্তু সেটি রিজনেবল হতে হবে, যুক্তিযুক্ত সন্দেহ হতে হবে, তখনই তারা কোনো মানুষের পরিচয়পত্র জানতে চাইতে পারে। কিন্তু তাকে শুধু তার গায়ের রং, শরীরের চেহারা কিংবা অন্য কোনো বিষয় থেকে ইঙ্গিত করে তার কাছ থেকে তার যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা কিংবা সে যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা এটি জানতে চাইতে পারে না। যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীতে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। আরেকটি বিষয় যেটি তারপর সত্ত্বেও আজকে মিনেসোটাতে যে সমস্ত উপজাতিরা রয়েছে যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে, যদিও তাদের নাগরিকত্বের প্রমাণ করতে তাদের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো ডকুমেন্ট না দেখালেও চলে, তারা শুধু তাদের ট্রাইবাল কার্ড যেটি আছে তাদের উপজাতিদের জন্য একটি বিশেষ কার্ড প্রদান করা হয়ে থাকে সেই উপজাতীয় এলাকাগুলোর জন্য, এবং সেই কার্ডগুলোর মাধ্যমেই তারা চলাফেরা করে, তাদের পরিচয় প্রদান করে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। কিন্তু আজকে সেই উপজাতীয় নেতাদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের উপজাতিদের অনেককেই আইস কর্তৃপক্ষ হয়রানি করছে, এবং সেই যে ট্রাইবাল আইডি যেটি সেই আইডির বিষয় তোয়াক্কা না করে তারা তাদের ধরে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং তাদের নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে, এতে তারা হয়রানির সম্মুখীন হচ্ছে। আজকে এই মিনেসোটাতে উপজাতীয় নেতাদের অনেকেই এই অভিযোগটি সরাসরি উত্থাপন করেছেন আইস কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি যে হচ্ছে আজ 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 আরেকটি ভেনেজুয়েলার ট্যাঙ্কার যেটি ভেনেজুয়েলা থেকে তেল বহন করে অন্যত্র চলে যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা সেটি আটক করেছে আজকে। এবং এটি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং তারা সেই গায়ানার পতাকা বহনকারী এই ট্যাঙ্কারে আরোহণ করে এবং সেই ট্যাঙ্কারটিকে অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্রের হেফাজতে নিয়ে যায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হেফাজতে নিয়ে যায়। এবং সেই ট্যাঙ্কারটি এবং সেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড, নৌবাহিনীর সাউদার্ন কমান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকে জানিয়েছে। এদিকে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইতিমধ্যেই ভেনেজুয়েলা থেকে প্রায় $500 মিলিয়ন তেল যুক্তরাষ্ট্র বিক্রি করতে শুরু করেছে। রপ্তানি ঠিক বলা যাবে না, বিক্রি করতে শুরু করেছে, এবং এই বিক্রি হয়তো যুক্তরাষ্ট্র নিজেরাই সেই তেলটি ক্রয় করছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন যে তিনি মার্কেট রেট অর্থাৎ বাজার দর অনুযায়ী, কোনো সস্তায় না, বাজার দর অনুযায়ী সেই তেল তিনি সংগ্রহ করবেন, এবং আপাতত এই তেলের অর্থ ভেনেজুয়েলাকে প্রদান করা হবে এবং ভেনেজুয়েলার উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে এটি ব্যয় করা হবে যাতে ভেনেজুয়েলার জনগণ এর সুফল ভোগ করতে পারেন। যুক্তরাষ্ট্র আজকে কিউবাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র সেখানকে কয়েকটি জাহাজ মানবিক সাহায্য পাঠাতে শুরু করেছে, এবং স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিউবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যদি যুক্তরাষ্ট্রের এই পাঠানো মানবিক সাহায্য কিউবান নাগরিকদের প্রদানে কিউবার সরকার গড়িমসি করে থাকে কিংবা কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে কিউবার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। স্টেট ডিপার্টমেন্টের এই বক্তব্যটি, এই বার্তাটি কিউবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছা মাত্রই কিউবার সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের পাঠানো মানবিক সাহায্য কিউবার নাগরিকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি করবে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আপনারা জানেন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ির কেনাবেচা। সুদের হার কিছুটা বেশি থাকায় অনেকের পক্ষে বাড়ি কেনা সম্ভব হয়নি আগ্রহ থাকা সত্ত্বেও, এবং এই যে হিসাবটি আজকে এসেছে
তাতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে বাড়ি কেনার বিষয়টি কিছুটা বৃদ্ধি পেলেও গত ৩ দশকের মধ্যে এই ডিসেম্বর মাসে বাড়ি কেনার ব্যাপারটি কিছুটা বৃদ্ধি পেলেও গত ৩ দশকে সবচাইতে কম বাড়ি বিক্রি হয়েছে এবং এটি সত্যি ২০২৫ সাল সবচাইতে কম বাড়ি বিক্রি হয়েছে ২০২৫ সালে এই গত ৩ দশকে ৩০ বছরে। এবং তারা গত ৩ বছর ধরেই ২০২৩, ২৪ এবং ২৫ এই ৩ বছরেই বাড়ির বিক্রির হার ক্রমাগত নিম্নমুখী ছিল এবং সেই হিসাবে realtor.com এর যে হিসাবটি আজকে দিয়েছে তারা তাতে দেখা যাচ্ছে যে ১৯৯৫ সালের পর যুক্তরাষ্ট্রে এত কম বাড়ি আর কোন বছর বিক্রি হয়নি যেটি ২০২৫ সালে বিক্রি হয়েছে। এবং তারা বলছে যে অ্যা অ্যা যে আ এবং ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে ৭০ মিলিয়ন বাড়ি কম ছিল বর্তমান সময়ের তুলনায়। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ২০২৫ সালটি ছিল বাড়ি কেনাবেচার বিশেষ করে বাড়ি ক্রেতাদের জন্য একটি অত্যন্ত দুর্ভোগের বছর। এবং তারা বলছে রেকর্ড হোম প্রাইস অর্থাৎ বাড়ির মূল্য এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অনেকের পক্ষে বাড়ি কেনার ব্যাপারে আগ্রহ থাকা সত্ত্বেও অগ্রসর হওয়া সম্ভব হয়নি। এবং এই বিষয়টি বলছে যদিও 4th কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর মাসে ২০২৫ সালে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই ৩ মাসে বাড়ি কেনার আগ্রহটা এবং বাড়ি কেনার সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে এক্সিস্টিং হোম অর্থাৎ যেই বাড়িগুলো বর্তমানে আ রয়েছে সেই বাড়ি নতুন বাড়ি নয়, বর্তমানে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির বিক্রি ডিসেম্বর মাসে আগের মাসের তুলনায় ৫.১% বেড়েছে এবং তাতে টোটাল যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে ৪.৩৫ মিলিয়ন বাড়ি বিক্রি হয়েছে। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ২০২৪ সালের পর সর্বশেষ হিসাব এবং যেটি আগের বছরের তুলনায় ১.৪% বেড়েছে বাড়ি। আ আরেকটি বিষয় বলার চেষ্টা করছি, একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন বিষয়টি। সেটি হচ্ছে যে মাহমুদ খলিল আপনারা জানেন যে প্যালেস্টাইনি বংশোদ্ভূত। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনিদের পক্ষে গাজা ইসরায়েলের আক্রমণ এবং ইসরায়েলের কথিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে অভিযান ছিল ইসরায়েল তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হওয়ার যে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে তার অন্যতম নেতৃত্ব প্রদানকারী ছিলেন এই মাহমুদ খলিল। যিনি যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসাবে এবং একজন আমেরিকান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। কিন্তু গত মার্চ মাসে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতার করে লুইজিয়ানাতে পাঠিয়ে দেয় এবং তার এই গ্রেফতারের বিরুদ্ধে বিভিন্ন আইনি অভিযান চালানোর পর ২ টি ক্ষেত্রে আইনি অভিযান চালানো হয়। একটি হচ্ছে তার ফেডারেল কোর্টে তার আটক আদেশ অবৈধ চিহ্নিত করে তার আইনজীবীরা মামলা করেছিলেন। আরেকটি হচ্ছে ইমিগ্রেশন আদালতে তার বিরুদ্ধে তাকে যাতে ডিপোর্ট না করা হয় সেই বিষয়ে মামলা করেছিলেন। আজকে ফিলাডেলফিয়ায় অবস্থিত ৩য় সার্কিট কোর্ট যেটি ফেডারেল কোর্টের উপরের কোর্ট, এটা ৩য় সার্কিট কোর্টের বিচারকদের ৩ জন বিচারকই হয় সাধারণত সার্কিট কোর্টে, অ্যাপিলস কোর্টে, সার্কিট কোর্ট না অ্যাপিলস কোর্টে। সেই বিচারকদের ২ জন রায় দিয়েছেন যে নিম্ন আদালত অর্থাৎ ফেডারেল আদালত তাকে মুক্তির যে সিদ্ধান্ত জানিয়েছিল সেটি সেই আদালতের বিচারকের রায় দেওয়ার ক্ষমতার মধ্যেই ছিল না। তিনি তার রায়ে তার ক্ষমতার বহির্ভূত কাজ করেছেন তাকে মুক্তির সিদ্ধান্ত দিয়ে। অতএব যেকোনো মুহূর্তে এখন মাহমুদ খলিলকে গ্রেফতার করা হতে পারে এবং তাকে তার ডিপোর্টেশন প্রক্রিয়া চূড়ান্ত করা হতে পারে। তাকে ডিপোর্ট করা হতে পারে হয় আলজেরিয়ায় নতুবা সিরিয়ায়। তিনি আলজেরিয়ার নাগরিক আত্মীয়তার সূত্রে এবং সিরিয়ায় জন্মগ্রহণকারী হিসাবেও তাকে সিরিয়ায় পাঠানো হতে পারে। এ হচ্ছে সর্বশেষ যে বিষয়টি এবং আপিলস কোর্টের এই সিদ্ধান্ত ২-১ বিচার রায়ে সে ২ জন বিচারপতির মধ্যে একজন নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জর্জ বুশ, আরেকজন নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এর ফলে তার যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদটি নড়বড় হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে যে ডিপোর্টেশন এর প্রক্রিয়া চলছে সেটি অব্যাহত রয়েছে এবং যেকোনো সময় ডিপোর্টেশন জাজ যদি তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করে তাহলেই তাকে ডিপোর্ট করা হবে। অতএব এটি ফেডারেল আদালতের বিষয় এখন আর নেই। এটি অর্থাৎ তাকে যে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন বা সংবিধান বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তার আইনজীবীরা যে অভিযোগ করেছেন আজকে ফিলাডেলফিয়ার আপিলস কোর্ট সেই অভিযোগটি নাকচ করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে তার সম্ভাব্য সবকিছু নির্ভর করছে ইমিগ্রেশন কোর্টের উপরে এবং ইমিগ্রেশন কোর্ট যদি তাকে ডিপোর্টেশনের চূড়ান্ত আদেশ দেয় যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ডিপোর্টেশন ব্যবস্থা কার্যকর করবে।
এই হচ্ছে সর্বশেষ তথ্য। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। হ্যালো নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। ওকে, সো হোয়াইট হাউসে এই যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক চেষ্টা করলেন আপনার নোবেল পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু ওনার হাতে মনে হলো যে মানে কোনো ধরনের নমিনেশন ছাড়াই উনি হাতে পেয়ে গেলেন। এটা মানে একটা রহস্যজনক বিষয়। আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু জানতে চাই, ইব্রাহিম চৌধুরী কি আজকে আছেন অনুষ্ঠানে? না, উনি তো সকাল থেকে মানে উনি লাফাচ্ছেন যে আমরা নোবেল পুরস্কার পেয়ে গেছি বলছেন। এটা কি ওনারা বানিয়েছেন না পেয়েছে, এটা বুঝতে পারছিলাম না। উনি কি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন? হ্যাঁ, সংযুক্ত। জি নাজমুল হাসান ভাই সংযুক্ত হয়েছি, শুনেন। ওকে, আমি একটু জি, বলি বলেন আপনি। তারপরে। না জি, না, আমি তো জি, বলতে চাইছিলাম না, আমি একটু জি, শেষ করি। জি, জি, প্লিজ। প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কার নোবেল কমিটি থেকে পাননি। ম্যারিয়া মাসাডো তার যে নোবেল পুরস্কারটি তিনি পেয়েছেন, সেটি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছেন, প্রদান করেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটা গ্রহণ করেছেন কিনা এটি কেউ নিশ্চিত করতে পারেনি হোয়াইট হাউস থেকে। অতএব এই কথাটি বলা ঠিক হবে না যে প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। মেরিয়া মাসাডো বলেছেন তিনি তাকে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা পরবর্তীতে প্রশ্ন করেছিল যে যে উনি এই নোবেল পুরস্কার পেয়েছেন কিনা কিংবা গ্রহণ করেছেন কিনা। এই উত্তরটি তিনি এড়িয়ে গিয়েছেন, তিনি কোনো সরাসরি উত্তর দেননি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই নোবেল পুরস্কার যখনই মেরিয়া মাসাডো বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এটি উৎসর্গ করতে চান, দিতে চান, তখন নোবেল কমিটি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে নোবেল পুরস্কার যাকেই দেওয়া হয় তিনিই শুধু সেটি পেতে পারেন এবং তিনি এটা বাতিলও করতে পারেন না। হ্যাঁ, তার কাছে অধিকার আছে, তিনি নোবেল পুরস্কার রিফিউজ করতে পারেন। অতীতে অনেকেই নোবেল পুরস্কার রিফিউজ করেছেন, কিন্তু এটি রিভোক করা যায় না, অর্থাৎ এটি বাতিল করা যায় না, এটি রিফিউজ করা যায়। ম্যারিয়া মাসারও দেখা যাচ্ছে পুরস্কারটি গ্রহণ করেছেন। তবে এই ক্ষেত্রে যেটি আমার মনে হয় মেরি মাসাডোরই আগ্রহটা বেশি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো না কোনো ভাবে খুশি করতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার উপর অতটা সন্তুষ্ট নন। মেরিয়া মাসাডো মনে করেছিলেন যে তাকে ভেনেজুয়েলার অস্থায়ী শাসক কিংবা অস্থায়ী প্রেসিডেন্ট কিংবা অস্থায়ী দায়িত্ব দেওয়া হবে ভেনেজুয়েলা পরিচালনা, সেটি মেরি মাসাডোকে দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এবং তিনি বলেছেন যে মারিয়া মাসাডো সম্পর্কে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এখনো ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করেন না, কম্পিটেন্ট মনে করেন না। তার পরিপ্রেক্ষিতে মেরিয়া মাসারও আপ্রাণ চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কিছুটা সখ্যতা কিছুটা সমর্থন আদায়ের জন্য, যেহেতু তিনি রাজনীতিতে ফিরে যাবেন ভেনেজুয়েলাতে, এবং অবশ্যই ভেনেজুয়েলাতে একটি নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে সেখানে প্রতি নির্বাচন করবে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে মেরিয়া মাসারোর দিক থেকে আগ্রহটা বেশি প্রেসিডেন্টকে এই নোবেল পুরস্কারের এই সার্কাসে টেনে আনার জন্য। সবই বিরল ঘটনা, মানে পৃথিবীর ইতিহাসে কোন নোবেল পুরস্কার কেউ নিয়ে বলছে তুমি এটা নিয়ে নাও, আমি পাইছিলাম তুমি নিয়ে নাও, এরকম ঘটনা ঘটেছে কখনো? ওকে, মানুষ ভালোবাসলে অনেক কিছুই করতে পারে তাহের সাহেব। আমার দেশের গ্রেট প্রেসিডেন্টকে একজন মানুষ ভালোবেসে, এবং নাজমুল হাসান ভাই যে ব্যাখ্যা দিয়েছেন চমৎকার, নোবেল পুরস্কারটা যেটা নোবেল কমিটি দেয় সেটা তো আর আপনাকে দিলে আপনারই থাকবে, কিন্তু যে স্মারকটা এটা মাসাদুদ উনি হোয়াইট হাউসে রেখে চলে আসছেন। তার ভালোবাসাটা এতই তীব্র, এবং এই আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের প্রতি একজন বাইরের দেশের নোবেল বিজয়ী তার ভালোবাসার প্রকাশ দেখিয়ে তার পাওয়া পদ্ধতি দেখে এসেছেন। এখানে ডোনাল্ড ট্রাম্প কিভাবে গ্রহণ করলেন না করলেন, আপনি যদি এই মিডিয়া নিউজ গুলো দেখেন যে শি লেফট দ্য নোবেল প্রাইজ ইন হোয়াইট হাউস। সো হোয়াইট হাউসে ভালোবাসার এই তীব্রতাটাকে আমরা পজিটিভ, যে কোনো জিনিস দেখলেই আমরা নেগেটিভ দেখার কোনো কারণ নাই, আমরা এটা একটা ভালো জিনিস মনে করি। হ্যাঁ, এটা নজিরবিহীন, এবং এই নজিরবিহীন ঘটনা কার বেলায় ঘটেছে? এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট এই দেশকে মহান করার জন্য প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টার পিছনে মানে তাকে অনেক কাঠখড়া পূরণ করতে হচ্ছে, এবং সারা পৃথিবীর রাজনীতিকে তিনি রিশেপ করার চেষ্টা করতেছেন। এই মুহূর্তে এটা একটা প্রতীকী ভালোবাসা। এই ভালোবাসাকে আসলে আমরা সম্মান জানাই, এবং আমরা আগামীতে দেখি যে কি হতে পারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নাজমুল হাসান, আপনাকে আরেকটা জিনিস আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে একটি রিপোর্ট বেরিয়েছে। জি, কি বলছিলেন? একটু শেষ করে, এটার একটু এডিশন আছে, সেটি হচ্ছে যে মেরিয়া মাসারো বলেছেন যে ভেনেজুয়েলার শাসক মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলার নাগরিককে মুক্তি প্রদানের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকা, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এটি প্রেসিডেন্টকে প্রদান করতে চেয়েছেন। ওকে, সো নাম্বার 2, আমাদের মহান মেয়র, তিনি আমাদের অনেক আশা প্রত্যাশা। না না,
এটা আবার একটু অবজেকশনেবল হয়ে যাচ্ছে না? মামদানিকে তো কেউ এখনো মহান বলে নাই, তো আপনি না মহান বলছেন। না, যেহেতু একটা শব্দ ইয়ে করা হচ্ছে, so আমাদের সিটি, যে সিটিতে আমরা থাকি, তিনি আমাদের সিটি প্রেসিডেন্ট, সেই হিসেবে আমরা বলতে পারি। বাট আজকে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, হুইচ ইজ ভেরি ড্যামেজিং রিপোর্ট, নান অফ মামদানিজ ডেপুটি মেয়র্স আর ব্ল্যাক, ইট হ্যাজ বিকাম এ বিগ প্রবলেম। এখন এখানে একটা কথা তাহের, যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই পর্যন্ত যত মেয়র, অন্তত আমাদের জীবদ্দশায় নিউ ইয়র্কে থাকাকালীন সময় আমরা দেখেছি, কেউই এত বেশি মিডিয়ার অ্যাটেনশন ড্র করতে পারেনি তাদের নির্বাচনের সময়, এত বেশি মিডিয়ার চোখের উপরও ভাসেননি। মেয়র মামদানি তার ক্যারিসমেটিক বক্তব্যের মাধ্যমে অবশ্যই মিডিয়ার অ্যাটেনশন ড্র করেছেন, শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, সারা বিশ্বব্যাপী। অতএব তিনি কিন্তু একটি চরম পরীক্ষার মধ্যে আছেন। তার প্রতিটি কর্মকাণ্ড, তার প্রতিটি পদক্ষেপ বিভিন্নভাবে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এবং এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে দুটি পত্রিকার কথা আমি বলবো খুব সিরিয়াসলি মেয়র মামদানিকে নজরে রেখেছে, দৃষ্টিতে রেখেছে। একটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আরেকটি হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট। এবং এই দুটি পত্রিকা পড়লে আপনি বুঝবেন, আমরা সবাই পাঠকরাও বুঝতে পারবেন যে এই দুটি মিডিয়া মেয়র মামদানির, এমনকি তিনি তার যে নতুন বাড়িতে উঠেছেন সেই বাড়ি নিয়েও ব্যাপক বড় আকারে স্টোরি করছে। যদিও একজন মেয়র তার নতুন বাড়িতে গেছেন, এটা তার বড় স্টোরি হওয়ার কিছু নাই, তিনি কিন্তু সেটাও হয়েছে। কিন্তু যে বিষয়টা আমি বলার চেষ্টা করতেছি, যেই যেই মানে আগ্রহ দেখিয়ে কিংবা যেই প্রত্যাশা দেখিয়ে, যেই আশা দেখিয়ে মেয়র মামদানি মেয়র নির্বাচিত হয়েছেন, যদিও শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর, আমি বলবো, অতএব তিনি ডেলিভার করতে পারেন কিনা কিংবা তিনি সেবা প্রদানের ক্ষেত্রে সক্ষম হতে পারেন কিনা, সেই বিষয়টি আলোচনা করা হচ্ছে খুব বেশি। এবং এই যে কথাটি বলা হলো যে কোনো কালো মেয়র নাই কেন, এখানে একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটি হচ্ছে যে মেয়র মামদানি যে নতুন ব্লাড ইনফিউশন করার চেষ্টা করেছিলেন, তরুণ সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন, তরুণ সম্প্রদায়কে নেতৃত্ব নেওয়ার, আনফরচুনেটলি উনার মেয়র, ডেপুটি মেয়রদের মধ্যে কেউই তরুণ না। এবং আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে উনি সমস্ত কি পোস্ট, যেটি গুরুত্বপূর্ণ পদগুলি, সেগুলির বেশিরভাগই হয় অতীতে ব্লুমবার্গ প্রশাসনের ছিলেন, বেশিরভাগই ব্লাজিও এবং মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের। অতএব এখানে যে জিনিসটা রয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে তাদেরকে কিভাবে মেয়র মামদানি তার প্রতিশ্রুত, তিনি যে প্রমিস করেছিলেন সেই প্রমিস বাস্তবায়নে তাদেরকে সম্পৃক্ত করতে পারেন। সেই ক্ষেত্রে এই ব্যর্থতাটা ফুটে উঠেছে যে যে আমাদের যে নিউ ইয়র্ক সিটির যে কালচার, যে সামাজিক সংস্কৃতি, যে বর্ণ ধর্ম মিলিয়ে সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক, সেই সকল ধর্ম এবং বর্ণের প্রতিনিধিত্ব মেয়রের প্রশাসনে থাকবে কিনা, আছে কিনা, এটি অবশ্যই সংবাদ মাধ্যমের চোখে পড়ার কথা এবং পড়ছেও। ওকে, সো আমি পড়ে শোনাই আপনাদেরকে। ওয়েট, লেট মি ওকে, আমি পড়ে শোনাই প্রথম প্যারাটা, হাসান ভাই কথা বলতে পারবেন। আফটার উইনিং দি ডেমোক্রেটিক মেয়রাল প্রাইমারি, আমি বলছি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের ইন্ট্রোটা। After winning the Democratic mayoral primary last year, Zoran Mamdani acknowledged that his victory came without much support from black voters and he pledged to do better. Mr. Mamdani spent the next few months working to improve his relationship with black leaders in New York City and vowed from black church pulpits around the city that he would have a diverse administration representative in the city. But in his rollout as mayor, Mr. Mamdani has appointed 5 deputy mayors, none of them black, one is Latino. This is the New York Times report. জি, ইব্রাহিম সাহেব বলেন। জি, অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা শুনে আপনার ভালোবাসা আমাদের কারো কমতি ছিল না ভালো ভালো নেতাদের প্রতি। এখন আমরা সমালোচনায় যেতে চাই না। এখনো তো নানান প্রশ্নের এটা তো সমালোচনা না, এটা তো ওই লিগে যে না, আমি বলতেছি না আমরা এখনো সমালোচনায় যেতে চাই না। আমরা কিন্তু ইতিমধ্যে নানান প্রশ্নের উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই উদ্বেগটা খুবই প্রাসঙ্গিক। আপনি যখন জনপ্রিয়তা নিয়ে, সবার সমর্থন নিয়ে ক্ষমতায় যাবেন, আমরা আশা করবো, আমরা বাংলাদেশিরা আমরা তো আশা করেছিলাম যে গুরুত্বপূর্ণ পোস্টে, এখন পর্যন্ত কেউ পেয়েছে কিনা আমি জানি না। তো আমরা যে আন্টির কথা, যে আঙ্কেলদের কথা, যে কমিউনিটির কথা বললেন, সেই তাদের রিওয়ার্ড কোথায়?
এখন পর্যন্ত কেউ আমাকে নিশ্চয়তা দিতে পারে নাই তিনি একটা ডাক পেয়েছেন বা তার ব্যাপারে একটা খোঁজখবর নেওয়া হচ্ছে। এটা ছাড়া ধরেন এই যে নাজমুল সাহেব আছেন, আপনি আছেন, এই নিউ ইয়র্কের এথনিক মিডিয়া 300-এরও বেশি, এই এথনিক মিডিয়ার সাবেক মেয়র যেভাবে তার কাছাকাছি নিতে পেরেছিলেন এরিক অ্যাডাম, আমরা এরিক অ্যাডামের অনেক সমালোচনা করেছি এই মিডিয়া থেকে, কিন্তু জহরান মামদানি ক্ষমতায় এসে এথনিক মিডিয়ার যে যোগাযোগ সেটা সেটা আর আগের মতো হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে ওপেড লিখতেন এরিক অ্যাডাম, এটা হচ্ছে না। এবং এমনকি ফার্স্ট প্রেস কনফারেন্সে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, আমরা মনে করি না যে এইভাবে যদি হ্যান্ডেল হতে থাকে এথনিক মিডিয়া গুলো বসে থাকবে। এবং এথনিক মিডিয়া নিউ ইয়র্কের জনজীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখন হয়তো জহরান মামদানি মনে করতেছেন বা তার মিডিয়া টিম মনে করতেছেন তারা সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়েই চলবেন এবং এই এথনিক মিডিয়া 3 শতাধিক এথনিক মিডিয়াকে ইগনোর করবেন। আপনারা যারা গত 30 বছরে এই এথনিক মিডিয়া গুলো গড়ে তুলেছেন, ইউ আর দ্য ফিলার, আমরা যারা আমাদেরকে ইগনোর করে চলবে কিনা আমি এখনো নিশ্চিত না। আমরা সমালোচনায় যেতে চাই না, কিন্তু ইতিমধ্যে এসব নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়ে গেছে এবং এখানে নিউ ইয়র্ক টাইমস অমূলক না, নিউ ইয়র্ক পোস্ট অমূলক না, এবং তাকে প্রতিদিন এই সমস্ত স্ক্রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে। জি আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ। সো হাসান ভাই, এনি কমেন্ট যে দেয়ার ইজ নো ব্ল্যাক আউট অফ 5? কোনো কমেন্ট নাই। আচ্ছা, ওকে। সো বাংলাদেশের একটা বড় ঘটনা আজকে আমাদের আরিফ জানাবেন যে বাংলাদেশি যারা প্রবাসী যারা ভোট দিয়েছেন এইখান থেকে তাদের ভোটের একটা বড় ধরনের পাওয়া গেছে পোস্ট অফিসে, আপনার অলমোস্ট গার্বেজ করার মতো অবস্থায় পাওয়া গেছে। সো এইটা তো অত্যন্ত উদ্বেগজনক একটি খবর এবং আমি আরিফের কাছ থেকে জেনে নেই এক্স্যাক্টলি নিউজটি কি। আরিফ, একটু জানাবেন? আনমিউট, সাউন্ড আনমিউট করেন প্লিজ। আমি যে বিষয়টি স্পষ্টভাবে বলতে চাই যে এরই মধ্যে আমরা গণমাধ্যমে যে খবরটি এসেছিল যে একটা লিংক দেওয়া হবে এবং লিংকে বাংলাদেশি যারা ভোটার যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছে তারা সেই লিংকটা পূরণ করে পাঠিয়ে দেবে এবং একটি ব্যালট পেপার বাংলাদেশ থেকে আসবে এবং এই ব্যালট পেপারটা যুক্তরাষ্ট্রে পোস্টাল অফিস থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। তো বিভিন্ন জায়গা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে পোস্টাল ব্যালট পেপার যারা বাংলাদেশিরা ভোট দেবে সেই পোস্টাল ব্যালট গুলো নিউ ইয়র্কের কয়েকটি পোস্ট অফিসে চলে এসেছে এরই মধ্যে যারা ভোট দেবেন বাংলাদেশিরা। তো নিয়ম অনুযায়ী এই ব্যালট পেপার গুলো বিভিন্ন পোস্ট অফিসে ছিল, তার মধ্যে একটি পোস্ট অফিসে বাংলাদেশি একজন ব্যক্তি যে পোস্টাল অফিসে জব করে, নিউ ইয়র্কের পোস্টাল অফিসে জব করে, সে হঠাৎ করে নজরে আসে যে কিছু ব্যালট পেপারকে আলাদা করে রাখা হয়েছে, এগুলো গার্বেজ হিসেবে ফেলে দেওয়া হবে। তখন তার নজরে আসে যখন সে বুঝতে পারলো যে বাংলাদেশি ব্যালট পেপার হতে পারে, তখন কাছে গিয়ে সে তখন উল্লেখ করলো যে এগুলো এভাবে আলাদা কেন। তখন স্পষ্টভাবে বলা হলো যে এগুলো গার্বেজ হিসেবে ফেলে দেওয়া হবে বিকজ এখানে অনেক কিছু ত্রুটি আছে। সাধারণত যে কোনো দেশ থেকে কোনো ডকুমেন্টেশন যুক্তরাষ্ট্রের বাজারে আসলে যদি সেটা ত্রুটি থাকে, সে ব্যালট পেপার হোক বা যে কোনো ডকুমেন্টেশন হোক, ত্রুটি থাকে, তখন সেটাকে অযোগ্য হিসেবে মানে অর্থাৎ মানুষের এখানে বাসায় পৌঁছানোর জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি নজরে আসার সাথে সাথেই বাংলাদেশি সেই ব্যক্তি সঙ্গে সঙ্গেই হায়ার অথরিটিকে জানায় যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ কাগজ এবং এটি বাংলাদেশের ব্যালট পেপার এবং যার মাধ্যমে ভোট দেওয়া হবে এবং ভোটাধিকার নিশ্চিত করা হবে। সঙ্গে সঙ্গে এই বিষয়টি ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিসে জানানো হয়। আমি বিষয়টি নিয়ে কনসুলেট জেনারেল মোজাম্মেল হকের সাথে কথা বলেছি যে এরকম একটি ঘটনা আমাদের নজরে এসেছে এবং ঘটনাটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই। তো মোজাম্মেল হক তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে যে এরকম একটি বিষয়ে আমরা হায়ার অফিসিয়াল অর্থাৎ বাংলাদেশের নির্বাচন কমিশন এবং যুক্তরাষ্ট্রের যে পোস্টাল কর্মকর্তারা আমরা জুম মিটিং করেছি এবং বিষয়টি সমাধান করা হচ্ছে। তো তিনি একটি বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে জিপি কোড যেটা থাকে এবং নিচে পিও বক্স, এই জায়গাটাতে কিছু একটা ত্রুটি ছিল যার কারণে এই কাগজগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তো এরই মধ্যে বিষয়টিকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে এবং উনি যেটা বলেছেন যে বিষয়টি দুঃখজনক এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে অনেক বিশ্লেষকরা এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় চলে এসেছে যে বাহরাইনে, আপনাকে আমি একটু জনাব আবু তাহের একটু যোগ করতে চাই,
বাহরাইনে একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে একজন ব্যক্তি 160টি ব্যালট পেপার খুলতেছে এবং দেখতেছে, 160 জন ব্যক্তির। তো এই ভাইরাল হওয়ার ভিডিওটি একজন ব্যক্তির হাতে কিভাবে 160টি ব্যালট পেপার পৌঁছালো এবং সে খুলে খুলে দেখছে, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে বাহরাইনের ঘটনায়, একজন ব্যক্তির হাতে কিভাবে 160টি ব্যালট গেল। তো জনাব আক্তার আহমেদ, জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বিষয়টি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ, মানুষটি হয়তো অনেক বেশি মানে যেটা হলো যে ব্যালট পেপার হাতে খুব উদ্বেগ ছিল এবং খুশিতে হয়তো খুলছিল এবং বিষয়টি কিন্তু এড়িয়ে গেছেন। কিন্তু চারিদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি কিন্তু অবগত হয়েছেন বাহরাইনি বিষয়টি, এবং বিষয়টি নিয়ে তারা একটু মানে সমালোচনাও করেছেন যে এত সেনসিটিভ একটি বিষয়ে কিভাবে ব্যালট পেপার একজন ব্যক্তির হাতে 160টি ব্যালট পেপার গেল এবং বিষয়টি তদন্ত করা হোক। এখন বিষয়টি আপনাকে যেটা স্পষ্টভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের মতো দেশে ব্যালট পেপার এসে সেটা যদি গার্বেজ হিসাবে যুক্তরাষ্ট্র পোস্টাল ডিপার্টমেন্ট মনে করে যে ত্রুটিযুক্ত কারণে, বিষয়টিকে অনেকেই দুঃখজনক বলে মনে করছেন। আমার কাছে এই পর্যন্ত এই খবর ছিল। সো এই খবরটির সূত্র কি আপনারা কি এটা কি টাইম টেলিভিশনের খবর না আপনারা অন্য কোনো সোর্স থেকে নিয়েছেন? খুবই ভালো কথা বলেছেন। বেসিক্যালি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং পাশাপাশি যুগান্তরও একটা রিপোর্ট হয়েছিল এবং যুগান্তরের রিপোর্টে ডিটেইলসটা দেওয়া আছে। এই আমরা ওইখানে আমরা বলছি যুক্তরাষ্ট্রে ঘটনা ঘটেছে, এটা কি টাইম টেলিভিশনের রিপোর্টার যারা আপনারা আছেন তারা কি রিপোর্টটি নিয়েছেন না আপনারা কপি করেছেন? আমরা অলরেডি সংবাদে সেটা প্রচার করেছি। আমাদের এটা কি কপি করেছেন না আপনারা নিজেরা করেছেন রিপোর্ট? না, নিজেরাও করেছে, কারণ মোজাম্মেল সাহেবের সাথে ঘটনার সত্যতা স্বীকার করেই আমরা তখন সেই নিউজটা করেছি। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। তাই এখানে আমি একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় প্রবাসীদের ভোট নেওয়ার চেষ্টা করছে, যতটুকু আমরা দেখেছি এটা খুবই স্লপি একটা প্রক্রিয়া। স্লপি এই জন্য বলবো যে নির্বাচন কমিশন যে ব্যালটের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মেইল করার কথা বলছে প্রবাসী ভোটারদের, সাধারণত এই ধরনের ক্ষেত্রে পোস্টাল পারমিশন নিতে হয় অ্যাড্রেসই যখন পে করে। এখন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র পোস্টাল ডিপার্টমেন্ট থেকে পে হিসেবে, অর্থাৎ বাংলাদেশ ইলেকশন কমিশন এই চিঠির এই ব্যালটের পাঠানোর খরচটি বহন করবে কিনা, এটার কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন গভর্নমেন্টের ক্লিয়ারেন্স, কারণ এখানে ফরেন কারেন্সি ইনভলভড, অতএব এটি নিয়েছে কিনা সেটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে যখন প্রিপেইড কোনো চিঠি পাঠানো হয় সেখানে উপরে একটা নম্বর দেওয়া থাকে যে এই নম্বরের এগেইনস্টে এটার পেমেন্ট করা হয়েছে। এই ধরনের চিঠি যতগুলো পাঠানো হবে সবগুলো পে করবে যিনি, যার কাছে এই চিঠিটি যাচ্ছে, পে উইল পে দা পোস্টাল। তো এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পোস্টাল ডিপার্টমেন্টের সাথে চূড়ান্ত চুক্তি করে বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্ট এটি কাজটি করেছে কিনা সেটি একটি তদন্তের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রক্রিয়ায় এই ভোট গ্রহণগুলির কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে বিষয়টি খুবই স্লপি, এবং এই স্লপি বিষয়টা এটা আরো ঘটনা আমরা দেখতে পাবো ভবিষ্যতে। কারণ যখন এই ধরনের জিনিস যাবে, এখন এটা শুধু প্রথম না, এটা এবং আশা করি এটা শেষ, কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটবে। জি, বলেন। যে আমি নাজমুল ভাইয়ের সাথে একমত, শুধু স্লপি না, আমাদের নির্বাচনী বিধিমালা যে 72 যে আরপিও, ওনারা নতুন আরপিও কি বল দিয়েছেন, সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে না। এই ধরনের প্রবাসী ভোট ম্যানেজমেন্টের কোন যোগ্যতা সরকারের নাই। এগুলা যদি এখনই করা না যায় এই নির্বাচন বিতর্কিত হবে, এবং এখনই যদি এগুলা সামাল দিতে পারেন না এই ব্যালট ব্যাপার, জাতীয় নির্বাচন নিয়ে আরো বড় প্রশ্ন হবে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আপনি যে কাজ পারবেন না, আপনার যে নিয়ন্ত্রণ নাই, যেখানে আপনার থানায় উপজেলায় ওই জায়গায়ও নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার প্রবাসী নিয়ন্ত্রণ, এগুলা অনেক বড় কাজে ওনারা হাত দিয়ে দিয়েছেন। আমি মনে করি এটা ওনাদের একটা ব্যর্থতার পর্যবেসিত হবে প্রবাসী ভোটার, এবং এখানে অনেক কেলেঙ্কারির সৃষ্টি হবে, যেটা সামাল দেওয়ার, ওই যে মুখে সামাল দিতে পারবেন, কথাবার্তা সামাল দিতে পারবেন, কিন্তু কার্যকর ক্ষেত্রে ওই যে প্রবাসী ভোটার হয়েছেন, মানুষ লাইন দিয়ে ভোট দিবেন, এবং আমরা কয়েকদিন একটু বগল বাজিয়েছি যে আমরা প্রবাসীরা দীর্ঘদিন পরে ভোটার হতে পেরেছি। এটার কার্যকারিতা এবং এটার এন্ড রেজাল্ট কি হবে, আপনি যদি এই টাইম টেলিভিশনে, ধন্যবাদ আবু সাহেব, তাহের সাহেব, আমাকে এই কথাগুলো বলার সুযোগ দিয়েছিলেন আপনার এই উদারতা এবং অনুদারতার ফাঁকে। আমি সবসময় বলে আসছিলাম এটার ব্যাপারে। তো আজকেও আমি আবারও বললাম,
ইট ইজ এ ভেরি অ্যালার্মিং। এবং এগুলা নির্বাচনী অনেক প্রহসন, রাজনীতি নিয়ে অনেক প্রহসন, প্রবাসীদের নিয়ে দয়া করে প্রহসন করেন না। যা করছেন এনাফ, আপনাদের আর সময়ও নাই, এগুলা কিছু সংশোধন করতে পারবেন না। মানে প্রবাসীদের নিয়ে কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে করেন। জি, ধন্যবাদ আপনাকে। তবে তাহের জি ইব্রাহিম চৌধুরীর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অনেকটা আবেগ নির্ভর একটা বিষয় সিদ্ধান্ত ছিল। এটা বাস্তবে কার্যকর করা সম্ভব কিনা সেটা যাচাই বাছাই না করে প্রবাসীরা ভোটাধিকার চায়, দিয়ে দিলাম আবেগের ভিত্তিতে। এই কাজটি আমার মনে হয় সঠিক হয়নি। যেটুকু এই সরকার করতে পারতেন সেটা হচ্ছে যে প্রবাসে যারা রয়েছে, যাদের ঠিকানা প্রবাসে, তারা যাতে এনআইডি পেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করলে ভালো হতো। কারণ এনআইডির জন্য অনেক ঘুষ টুস দিতে হতো দেশে গিয়ে। সেই কাজটি যদি করতেন, এই ভোটার হওয়ার ব্যাপারটি, এখান থেকে আরো একটি স্লপি ব্যাপার আছে। আমি জানি ইব্রাহিম চৌধুরী খবর আমার সাথে একমত হবে কিনা। আপনি ভোটার হতে পারবেন কিন্তু নির্বাচন করতে পারবেন না, এটা পৃথিবীর কোন ব্যবস্থা? এক্স্যাক্টলি, আমি এই কথাগুলো তো বলে আসতেছিলাম। আমি যদি ভোট দিতে পারি, আমি ভোট নিতে কেন পারবো না? তার মানে ওই বিধিটাই করাটাই এটা ভুল পদক্ষেপ ছিল। আবেগের বসে আমরা সময় গায়ে বা মানে একজনের জিম্মা দিয়ে দেই। ইয়েস, জি, থ্যাংক ইউ অনুদারতার না কি যেন একটা ওয়ার্ড বলছেন, এটা আমার ঠিক বুঝতে পারিনি আমি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। মানে শব্দটা মুখ দিয়ে আমার আসছে না আমার। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি অনুষ্ঠান সঞ্চালন করার সময় বাংলা ডিকশনারি একটা সাথে রাখতে হবে? না, ওনার যে ওয়ার্ডিংটা আমার ঠিক মুখ দিয়ে আসছে না বলছে। না, এটা এটার অর্থটা হচ্ছে যে ওই আপনি কখনো কখনো ভাব বুঝতে চান যে কি দিলে কতক্ষণ কথা বলালে আমার অসুবিধা হবে না, এবং আপনি সাথে সাথে এটা মোড় ঘুরিয়ে চাবিটা আপনার হাতে আসবে। এটা আমি সবসময় সতর্ক থাকি। তো অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনাকে খুব বিমর্ষ মনে হচ্ছে, ব্যাপারটা কি? আমি খুব এনজয় করছি আপনাদের এই ইন্টারঅ্যাকশন। না, আমি মনে করি ট্রাম্প সাহেব বলছেন যেটা, যে আপনার বাহরাইন কি বলে যে সাবজেক্টটা কি যেন ছিল, এটা যে মিনিয়াপলিসে যে ঘটনা ঘটেছে আপনার, এটাকে ইনসারেকশন বলছেন, অ্যাক্ট জারির হুমকি দিচ্ছেন ট্রাম্প। সো মানে এটা তো একটা পলিটিক্যাল, এটার একটা ইম্প্যাক্ট আছে এটার। আপনার হোয়াট ইজ দ্য পলিটিক্স ইন ইট? প্রথমত ব্যাপারটা কি বোঝার চেষ্টা করি আমরা। মিনিয়াপলিস ট্রাম্পের পক্ষে একটা বলি প্রথমত, যে মিনিয়াপলিস আসলে কিন্তু আমেরিকার সবচাইতে অপরাধ প্রবণ শহরের একটি, মিনিয়াপলিস শহরটা। অন্য অনেক শহরের চাইতে মিনিয়াপলিসে বড় ধরনের ক্রাইমের পরিমাণ বেশি একটু। এবং পাশাপাশি এও বলা ভালো যে মিনিয়াপলিস একটি ব্লু স্টেট, গভর্নর ডেমোক্রেটিক, আমাদের টিম ওয়ালশ সাহেব সেখানে আছেন। ফলে এই ব্যাপারটা ঠিক যে মিনিয়াপলিসে সমস্যা আছে, কিন্তু সমস্যাটা রাজ্য পর্যায়ে। এই সমস্যা সমাধানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সৈন্য পাঠাতে হবে, এটা কোনো যুক্তি নয়। এটা সমাধানের জন্য রাজ্যই যথেষ্ট, স্টেট গভর্নমেন্ট ইজ এনাফ। তারপরেও সেখানে আইস পাঠানো হয়েছে, ন্যাশনাল গার্ড পাঠানোর কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে সৈন্য পাঠানো হবে। কিভাবে সৈন্য পাঠানোর জন্য? সৈন্য মানে কি? সৈন্যের কাজটা কি? সেনাবাহিনীর কাজ তো আমাদের বহির্দেশীয়, আমাদের আক্রান্ত হলে তাকে ডিফেন্ড করা, দেশের ভেতরে আক্রমণ করা তো নয়। দেশের ভেতরে তো ডিফেন্ড করার কিছু নেই। কিন্তু আমাদের প্রেসিডেন্ট বলছেন যে মিনিয়াপলিস এখন যে অবস্থা, তা হচ্ছে এই যে দেশের এক ধরনের মানুষ সরকারকে আক্রমণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় একটাই পথ তিনি মনে করছেন, যে ইনসারেকশন অ্যাক্ট জারি করা। আর একটা কি পুরনো অ্যাক্ট, 1887 বোধ করি, আমার এই পর্যন্ত মনে পড়ছে না, 1874 একটা জারি করা হয়েছিল, যার মূল লক্ষ্য হচ্ছে যখন স্থানীয় সরকার ব্যর্থ হবে আইন শৃঙ্খলা রোধে, অথবা স্থানীয় সরকার সম্মুখীন হবে হোলসেল বিক্ষোভের বা বিদ্রোহের, তখন স্থানীয় সরকারের সমর্থনে বা সম্মতিতে, এবং কোনো কোনো ক্ষেত্রে সম্মতি ছাড়াই, ফেডারেল গভর্নমেন্ট প্রয়োজনে সৈন্য পাঠাতে পারবে। ন্যাশনাল গার্ড তো পাঠাতে পারবেই, সৈন্য পাঠাতে পারবে। সৈন্য মানে রেগুলার আর্মি পাঠাতে পারবে। এই আইনটা এই গত প্রায় 250 বছরে, 300 বছরে আমরা দেখেছি 30 বার মতো
ব্যবহৃত হয়েছে। শেষবারের মতো হয়েছে 1992-তে, মনে থাকতে পারে, এলএতে ছিল রডনি কিং, মনে আছে সেই রডনি কিং এর বিখ্যাত ঘটনা যা জি, নিয়ে জি। তোলপাড় হলো। তো শেষবারের মতো সেই 1992-তে, মানে 30 বছর আগে এই আইনটা, এই ইনসারেকশন অ্যাক্টটা ব্যবহার করা হয়েছিল। তো সকল পক্ষ থেকে বলছে, সরকার পক্ষ বাইরে সবাই বলছে যে এটা অপ্রয়োজনীয়। প্রথমত এর জন্য প্রয়োজন ছিল গভর্নরের সাথে বা স্থানীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে তার মতামত নিয়ে একসাথে কাজ করা। অন্যদিকে একইভাবে বলতে পারি আমরা, লোকাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল এ ব্যাপারে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে সংযোগ স্থাপন করা। কোনো পক্ষে এক অপরের সাথে কথা বলছে না। মিনওয়াইল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন 7 দিন আগে রেনে গুডম্যান নামে এক মহিলাকে, 37 বছরের এক শ্বেতকায় মহিলা, তিনি নিহত হয়েছেন। এবং নিহত হয়েছেন ক্লিয়ারলি আমার বিবেচনায় আইস যে অফিসার ছিলেন তার সম্পূর্ণ তার আমি বলবো কেয়ারলেস থেকে। তাকে কেউ আক্রমণ করেনি, তাকে তার উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়নি। আমরা ভিডিও দেখেছি, আমরা দেখেছি আমরা। কিন্তু সেই আমাদের চোখে আমরা দেখলাম আমরা যে তিনি পরপর 2বার গুলি করলেন। শুধু তাই না, মিনিয়াপলিসের ভিডিওগুলি দেখেন, আপনি কি দেখেছেন ভিডিও? একটা ভিডিও আছে, আমরা একটু 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 আমি আসছি, আমি সেখানে পরে বলবো। আমি আমার আলোচনার মধ্যে আসছে ওটা। তা হচ্ছে এই যে দেখবেন যে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, জোর করে টেনে নিয়ে আসা হচ্ছে, আপনার চোখের সামনে পেপার স্প্রে করা হচ্ছে। মানে একটা ভয়াবহ একটা অকুপেশন আর্মির জন্য একটা 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 বাইরে থেকে একটা বিদেশি সৈন্যবাহিনী এসে হাজির হয়েছে আমাদেরকে দখল করবার জন্যে। এবং এই সূত্রে জো রোগান হচ্ছেন কি জানেন আপনারা, ট্রাম্প সাহেবের বড় সমর্থক, অত্যন্ত কনজারভেটিভ একজন পডকাস্টার। তিনি প্রশ্ন করেছেন, এইটাই কি আমেরিকা যেখানে আমাদের সেনাবাহিনী আমাদেরকে রাস্তায় ধরে ধরে আমাদেরকে প্রশ্ন করে তোমার নাম কি, তোমার পরিচয়পত্র দাও, এটা কি গেস্টাপো? ভিডিওটা দেখি তাহের। জি, আমরা ভিডিওটা দেখি, তাহলে আপনি You বুঝতে don't want পারবেন। তারপর আমরা যাব। militarized people in the streets just roaming around, snatching people up, many of which turn out to actually be U.S. citizens that just don't have their papers on them. Are we really going to be the Gestapo? Where's your papers? Is that what we've come to? ইন্টারেস্টিং। উনি কি বলছে Yes. গেস্টাপোটা কি জিনিস আপনারা জানেন? সেকেন্ড ওয়ার্ল্ডের আগে জার্মানিতে ইহুদিদেরকে ধরবার জন্য এই বিশেষ গোপন পুলিশ, জার্মান পুলিশ, নাৎসি বাহিনীর রাস্তায় রাস্তায় আপনার আইডি চেক করতো। আপনাকে আপনার আইডি ঝুলিয়ে নিয়ে রাখতে হতো। আপনি যে ইহুদি এই প্রমাণ আপনাকে দিতে হতো। এবং প্রমাণ থাকলেও একই কথাই, মানে আপনি যে ইহুদি বা আপনি যে ভিন্ন ধর্মীয়, ভিন্ন বর্ণের প্রমাণ করবার জন্য আপনাকে পরিচয়পত্র ক্যারি করতে হবে। এটা নাৎসি জার্মানির কথা বলা হচ্ছে। জো রোগান, যিনি একজন অত্যন্ত কট্টর ট্রাম্পপন্থী, তিনি প্রশ্ন করছেন, আমরা কি জার্মানির মতো হয়ে গেলাম? আমরাও কি গেস্টাপোর মতো হয়ে গেলাম? ভেরি ভ্যালিড একটা প্রশ্ন। এবং মাঝে হচ্ছে যে এটা শুধুমাত্র জো রোগান করছেন বলে নয়, সারা আমেরিকা কিন্তু আমরা প্রত্যেকে আমাদের ঘরে বসে কি দেখছি আমরা, এবং আমাদের মধ্যে প্রতিক্রিয়া জাগছে, এটা কি আমাদের দেশের কাণ্ড? লক্ষ্য করে দেখবেন যে এর ফলে জনমত বদলাচ্ছে কিভাবে। গতকাল দেখছি আমরা কারো একটা টিভি বাজছে, কারো একটা সাউন্ড একটু আনমিউট করেন কাচ্চু ভাই, আপনার সাউন্ড একটু আনমিউট করেন। জি, সর্বশেষ যে নতুন, ইনফ্যাক্ট গতকাল যে জনমত জরিপ পেয়েছি আমরা এই প্রশ্নে, দেখতে পাচ্ছি আমরা যে 56% আমেরিকান বলছে যে কাজটা ঠিক হচ্ছে না। 56% আমেরিকান বলছে যে আইস যে ব্যবহার করছে, ব্যবহারটা ঠিক হচ্ছে না। 51% আমেরিকান বলছে আইস আমাদের শহরকে নিরাপদতর করছে না, দে আর নট মেকিং আ সিটি সেফ। 51%। এবং অনলি 31% লোক বলছে যে না, আমরা স্যাটিসফাইড আইসের অ্যাকশনে। এখন আমরা ঠিক জানুয়ারি মাসের মাঝামাঝি আছি। জি। মাঝামাঝিতে আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে ইমিগ্রেশন প্রশ্নে ক্রমান্বয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে জনমত গড়ে উঠছে, যা কিনা মধ্যবর্তী নির্বাচনে বড় একটা প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও বলি, এবার নির্বাচনে দুটি ইস্যু প্রধান, একটা ইকোনমি এবং আরেকটা হচ্ছে ইমিগ্রেশন। এবং দুই ইস্যুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং রিপাবলিকান পার্টি পিছু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 75 কান্ট্রি হ্যাজ বিন আপনার আন্ডার রেস্ট্রিকশন অফ ইস্যুইং দ্য ভিসা। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যাম। মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাটর্নি মিজানুর রহমান, জি, আপনি অত্যন্ত একজন প্রিয় মুখ আমাদের সবার। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন আমাদের কমিউনিটিতে এই বিষয় নিয়ে অনেক উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে যে ইমিগ্রেন্ট ভিসা যেটা, এটা তো স্থগিত করা হচ্ছে। সো বিং এ লয়ার, এ বিষয়ের এক্সপ্লেনেশন জনগণের মানে যারা ভিউয়ার আছেন তাদের সামনে, এবং করণীয় কিছু যদি থাকে আপনার পরামর্শ জানতে চাচ্ছেন অনেকে। এটা ইস্যুটা হচ্ছে পাবলিক চার্জের। হ্যাঁ, তো এগুলা যে বন্ধ হয়ে গেছে তা না, এগুলা একটা স্থগিতের মতো একটা অবস্থা, যে প্রচুর অ্যাপ্লিকেশন আছে এবং সেখানে ফ্যামিলি বেস বিশেষ করে যে সমস্ত ইমিগ্রেন্ট ভিসাগুলো আছে সেগুলা রিভিউ করতে গিয়ে যে জিনিসটা হয়েছে যে I-864 অ্যাফিডেভিট সাপোর্ট দিতে হয়, সেটার মূল ব্যাপারটা হচ্ছে যে পাবলিক চার্জ ইস্যুটা, যে ওনারা গ্রিন কার্ড পেলে তারপরে এখানে এসে সরকারি যে সমস্ত সোশ্যাল বেনিফিটগুলো আছে, হ্যাঁ, যেটা তারা বলছে তারা এগুলা মানে তাদের যে স্পন্সর যারা আছেন যে তারা তাদেরকে সাপোর্ট দেবেন, রাদার দেন যে সমস্ত ব্যক্তিবর্গ আসবেন তারা এসেই যে যে পাবলিক বেনিফিটগুলা নেবেন না। হ্যাঁ, তো এই অবস্থাটা মানে এই পদের ব্যাপারে করতে গিয়ে তার আগে দেখা গেল যে যেমন বাংলাদেশ, হ্যাঁ, একটা বড় অংশ, হ্যাঁ, মানে অর্ধেকের বেশি অংশ এই কাজটি করেন। তখন এইভাবে দেখতে দেখতে যে একটা পলিসিগত একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা একটা পজ দিয়ে একটা দেখা হোক, হয়তো দেখা গেল বন্ডের ব্যবস্থা করবে কি অন্য কোনো ব্যবস্থা করবে, কিন্তু এটা আগে একটা পজ দিয়ে নিয়েছে। এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা আছেন অলরেডি তারা কি করতেছেন, যার ফলে ভবিষ্যতে যারা আসবেন তাদের ব্যাপারে একটা স্টেরিওটাইপ একটা থিঙ্কিং করা হয়েছে যে ওনারাও যদি আসেন তখন এই অবস্থাই হবে। এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং আমাদের মধ্যেই মানুষজন বলছেন যে এই যে যারা এগুলা করছেন, এবং মানে এরকম বিভিন্ন রকমের আমি বক্তব্য দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের এই ধরনের কার্যকলাপের জন্য সবাই এফেক্টেড হচ্ছে। তো এগুলা আজকে থেকে না, এটা আরো আগে থেকেই শুরু হয়েছে, অনেক মানুষই এগুলো করতেছেন, যার ফলে আপনার একটা পজ দেওয়া হয়েছে। তো সেটা একসময় তো কেটে যাবে, হয়তো এটার ব্যাপারে লবিং হবে কি আরো রিভিউ হবে, যে যাদের ব্যাপারে এই ধরনের সন্দেহটা আছে তাদেরকে একটা অন্যরকম একটা অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়া হোক, তবু অ্যাটলিস্ট দেয়া হোক ভিসাটা। হ্যাঁ, তারা যদি এসে এই ধরনের ব্যবস্থা নেয় তখন তাদেরকে ওই ওই বন্ডের টাকা থেকে কেটে রাখা হবে কি, এরকম অলরেডি ব্যবস্থা আছে। যেমন অ্যাফিডেভিট সাপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে I-134, একটা হচ্ছে I-864। তো I-134টা যুগ যুগ ধরে আগে থেকেই ছিল, এখনো আছে, কিন্তু I-864 যেটা, এটা লিগালি বাইন্ডিং। এটা করলেই পারে যে যারা এরকম করে সুযোগ সুবিধাগুলো নিবে তাদের যেই পিটিশনার বা অন্য জয়েন্ট স্পন্সর যারা আছেন তাদেরকে রেসপন্সিবল করলেই হয়। তো এই জিনিসগুলো হয়তো এখানে এখন পর্যন্ত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয় নাই যে কিভাবে ওই পিটিশনারদেরকে রেসপন্সিবল করা যায়, বা মানে এটা বাধ্যবাধকতা আছে এই I-864টার মূল ব্যাপারটাই ওই I-134 থেকে ডিফারেন্ট করে নিয়ে আসার মূল ব্যাপারটাই হচ্ছে যাতে করে যারা পিটিশনার তারা তো এই I-864 দিতেই হয় এফিডেভিট অফ সাপোর্ট, যদি তাদের ইনকামে না কুলায় জয়েন্ট স্পন্সর, তো দুজনেই জয়েন্ট স্পন্সরও এবং পিটিশনার দুজনেই রেসপন্সিবল থাকে যদি এ ধরনের অবস্থা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তাদেরকে রেসপন্সিবল করা হচ্ছে না, এবং এই কারণে মানুষজন মোটামুটি একটা যেহেতু পারা যাচ্ছে তারা এরকম করে সুযোগ সুবিধা নিচ্ছেন, এবং এটা এমন এক পর্যায়ে চলে গেছে এখানে প্রচুর প্রতারণার ব্যাপার ইনভলভড আছে। তো যার ফলে এই সিদ্ধান্তটা হয়েছে। তো এটা একদিনে তো হয় নাই। তো এখানে আমাদের, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, আমি মনে করি এখানে আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আইনগুলো হয় এগুলো তো কোনো কোনো মানে একটা পলিসিগত সিদ্ধান্তের ভিত্তিতে এই ধরনের জিনিসটা হয়। তো আমি এই ব্যাপারে আপনাকে সাধুবাদ জানাই যে এই ধরনের নেটওয়ার্কগুলো, যা মিডিয়া কর্মীরা যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করেন তখন একটা মোটামুটি একটা সচেতনতা গড়ে উঠতে পারে
যার ফলে এই জিনিসগুলো যদি, প্রতারণাগুলো যদি বন্ধ করা যায়, তখন হয়তো একটা সময় আসবে যখন এই ধরনের ব্যাপারগুলো কমে আসবে, তখন একই সাথে বিভিন্ন লবিং কাজ করতে হবে যে এই ব্যাপার থেকে আমাদের দেশের নামটা এটা সরানো যায়। বিকজ স্ট্যাটিস্টিক্স বলে হ্যাঁ একটা সময় 55% ছিল, এখন সেটা এত পার্সেন্টে নেমে আসছে। হ্যাঁ, এবং একই সাথে আরেকটা জিনিস দেখাতে হবে, যেমন বেশ কিছু মানুষ ধরা পড়তেছেন, তারা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত, বড় ধরনের প্রতারণার সাথে জড়িত, এবং এগুলোর সাথে রিলেটেড এই হোম কেয়ার সার্ভিসই বলেন, বিভিন্ন ধরনের ব্যাপার। তো এগুলা যদি যে সমস্ত লিটিগেশনগুলো হচ্ছে সেগুলো যদি কমানো যায়, যদি তারা এরকম করে ধরা না পড়েন, তাহলে হয়তো একটা অন্য ধরনের একটা চিন্তা ভাবনা আসতে পারে যে ওদের নামটা কেটে দেওয়া হোক। মোট কথা হচ্ছে এগুলা দেয়া হোক বা না হোক, এখানে যেটা জানা দরকার, এগুলা বন্ধ হয়ে যায়নি। যেমন এখনো যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যারা বাইরে থেকে আসবেন, ডিকিউ হয়ে বসে আছে, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, হ্যাঁ, তারপরও ইন্টারভিউ হচ্ছে না। তো এইটা নিয়ে তো মানে অলরেডি যেরকম এই যে ডিলের যে ব্যাপারটা আছে সেটা আরেকটু বাড়লো, এবং সেটা হচ্ছে যারা অলরেডি আমরা এখানে আছি তারা কি করছি তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা হয়েছে। সুতরাং এই ব্যাপারে যদি এই ধরনের গণমাধ্যমের যেই ফ্যামিলি আছে, তারা যদি এই ব্যাপারে উত্তর এই ধরনের কাজ, এই ধরনের অনুষ্ঠান করে একটা গণ সচেতনতা সৃষ্টি করা যায়, তবে হয়তো কোনো একদিন অবস্থাটা বেটার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি হাসান কিন্তু ভাই। এগুলো তো আমরা আগেই বলছি, তাই না তাহের ভাই? আমরা তো প্রায়ই বলছি এই টাইম টিভিতে, কিন্তু প্রায়ই আমিও বলছি যে এই চার্জটা 18 মাসের আগে কারো নেওয়া উচিত না। আমরা তো বহুতবারই বলছি গত 2-3 বছর ধরে, তাই না? রাইট, আপনি বলছেন কিন্তু জি, আপনাদের হাসান- মিডিয়ার অনেক, এই কাগজের মিডিয়া এরা কিন্তু সাপোর্ট করে নাই। ওনারা কিছু এইগুলো যে ল আছে এগুলো কিন্তু ওনারা ওইভাবে বলে নাই। সেই জন্যই সবাই মনে করতেছে আমি তো অনেকে জানি ঢাকার থেকে আগে প্ল্যান করে আইসে, ওকে কোন ডাক্তার কোন ইসে হবে আগের থেকে প্ল্যান করে, এয়ারপোর্ট থেকে নেমেই হুইল চেয়ারে নেমেই পরের দিন ডাক্তারের কাছে যে বলে আমার মা অত বাপকে একটা দিয়ে দেন, আমার এক্সট্রা কিছু ইনকাম দরকার আছে, আমি ট্যাক্সি চালাই পারতেছি না। এইগুলোই তো হয়েছে আমাদের। এবং একই ফ্যামিলিতে 3 জন একই মাকে অর্থাৎ শাশুড়িকে 3 ভাই বোন একসঙ্গে সেবা করছেন 8 ঘন্টা করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে এটা তো একটা বেশি অ্যাবিউজ হয়েছে। না, আমার একটা প্রশ্ন বটে বা ব্যাখ্যাও বটে। মিজান খুব ভালো করে বুঝিয়ে বলেছেন, কিন্তু ফোকাসটা আমরা আমাদের উপর করছি। 75টা দেশের উপর কিন্তু এই নিষেধাজ্ঞা আসছে। 75টা দেশ, 75, প্র্যাকটিক্যালি অল ডেভেলপিং কান্ট্রিজ, মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু আমরা ঘুরে ফিরে আমাদেরকে দোষ দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হ্যাঁ, বলি কিন্তু আপনাদেরকে। ওরা আগে থেকে Wait, করছে। না, আমি কথা শেষ করি কথাটা। এক সপ্তাহ আগে কেটু ইনস্টিটিউট, খুব রক্ষণশীল একটা সংগঠন, তারা একটা পেপার সাবমিট করেছে। তারা দেখাচ্ছে যে আমেরিকার ওয়েলফেয়ার সিস্টেমের যেই ডিস্ট্রিবিউশন অফ ওয়েলফেয়ার রিসোর্সেস, তার 21% বেশি ভোগ করে নেটিভ বর্ণ আমেরিকানরা। এই দেশে জন্মগ্রহণকারী আমেরিকানরা ওয়েলফেয়ার 21% বেশি ভোগ করে দেন দ্য ইমিগ্রেন্টস। তার মানে বেশি ভোগ করছে কারা, বেশি অপচয় করছে কারা, বেশি জালিয়াতি করছে কারা? আমরা কিন্তু নই। ফলে প্লিজ এই কথাটা মাথা রাখা ভালো যে আমরা গরিবের শুধু আমাদেরকেই ক্রিমিনাল বলে চিহ্নিত করছি, তা কিন্তু নয়। আমাদের চেয়ে অনেক বেশি পরিমাণে সিস্টেমকে অ্যাবিউজ করে নেটিভ বর্ন আমেরিকানরা। এই রিপোর্টটা আপনারা পড়ে দেখবেন, গতকাল ছাপা হয়েছে গার্ডিয়ান পত্রিকায়। থ্যাংক ইউ। কিন্তু তারা তো এয়ারপোর্ট থেকে নেমে করতেছে না, তারা তো এখানকার বাসিন্দা। আমি ডিফারেন্সটা তো এটা যদি আপনি যান, আপনি রুরাল এলাকায় যদি যান, দেখবেন বহুত যারা এই মোটর বাইসাইকেল করে চালায় তারা সবাই কিন্তু এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। অনুমান ভিত্তিক কথা না বলে আমরা যদি ডেটা নিয়ে কথা বলি তাহলে ব্যাপারটা অর্থপূর্ণ হয়। আপনি যা বলছেন এটা হলো ছোট ছোট এক্সাম্পল, দুই একটা এখানে সেখানে। এরা বলছে ডেটা নিয়ে। হ্যাঁ, আমি তো ডাটাটা অস্বীকার করি, কিন্তু তাদের ডাটাটা হলো আমরা হলাম ইমিগ্রান্ট, এয়ারপোর্ট থেকে এসেই করতেছি। আর তারা, আপনি যেটা বলতেছেন, তারা তো রুরাল আমেরিকান, দে আর বর্ন হিয়ার, তারা এখানে আসে।
আমি সেটা কথা আমি বলতে চাই। ওয়েট করেন, বলছি তারা অনেক বেশি অ্যাবিউজ করে দেন হ্যাঁ। আমাদের, ফোকাস আমাদের উপরে কেন, ফোকাস ওদের উপরে কেন করুন না, তারা বেশি অ্যাবিউজ করছে। অ্যাটলিস্ট আমাদের ডিসকাশনের জন্য আমাদেরকে শুধুমাত্র ভিক্টিমাইজ না করি আমরা, এটুকু বলছি আমি, হ্যাভ জি দ্যাট ডিসেন্সি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি শুনতে Yeah. তারপর আমিন ভাইয়ের কাছে যাবো। জি যে আমি দ্রুতই শেষ করি, আমি জানি আমির ভাইরা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে। শুনেন, আমরা আমাদের লোকজনকে দোষারোপ করতে পারি, ইতিমধ্যে ড্যামেজ ইজ ডান, কিন্তু এখন আমি মনে করি আমাদের করণীয় কি। অন্যান্য কমিউনিটি ইতিমধ্যে শুরু করেছে, নড়ে চড়ে উঠেছে, এবং এটা আমাদের অ্যাটর্নি মিন মিজান ভাই তার মানে কথার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আমাদের এই সমস্ত ডেটা নিয়ে, এই যে হাসান ভাই যেটা বললো, এই সমস্ত ডেটা নিয়ে আমাদের ভোকাল হতে হবে। আমাদের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমাদের কংগ্রেসম্যান, আমাদের লোকজন, আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে যেতে হবে যে আমরা অ্যাপ্লাই করলাম, 20 বছর পরে আপনি ডাকলেন, আমার বাপের বা আমার মায়ের বয়স তখন 65 বছর, হ্যাঁ আসে পরের দিন অসুখ হবে কি হবে না আমি তো জানি না, এবং অসুখ হইলে সে ওই আইন অনুযায়ী সে গেছে। আমরা আমাদের বক্তব্যটা নিয়ে লবিং করা, আমাদের বক্তব্যটা তুলে ধরা এখন বড় জরুরি। পাশাপাশি হ্যাঁ, আমরা আমাদের এই সাহাবাই যেটা বলছেন, বা আমরা আমাদের এই চুরি বাটপাড়ের কথা ইতিমধ্যে জানি, এগুলা নিয়ে আমরা সতর্ক হব, আমরা নিজেদের মধ্যে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করব। কিন্তু আমাদের কাছে এখন প্রধান বিষয় হচ্ছে যে আমাদের যে উৎকণ্ঠা, আমাদের মানুষজন, এটা নিয়ে আমাদের একটা সম্মিলিত আওয়াজ তোলা, লবিং, আমাদের একটা পজিটিভ ভাইব আমাদের জনপ্রতিনিধির কাছে তুলে ধরা, যে আমাদেরকে টার্গেট করে এটা বঞ্চিত করা হচ্ছে, আমরা এটার উপযুক্ত না, এটার পিছনে অনেক লুপ হোল আছে, আমাদেরকে বদনাম করা হচ্ছে শুধু আমাদেরকে টাইট দেওয়ার জন্য। আমি এই ব্যাপারে আমাদের কমিউনিটির নেতা, আমরা যারা কথাবার্তা বলি, আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে একটা প্রয়াস নেওয়ার আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমিন মেহেদী ভাই, আপনার কোনো কমেন্ট আছে এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? আসসালামু আলাইকুম, সালাম এবং শুভেচ্ছা সবাইকে। আমাদের অভিজ্ঞ আমাদের সাংবাদিক জনেরা আছেন এখানে, আমি সবার অভিজ্ঞতার জন্যই জানাচ্ছি যে কমিউনিটি নির্মাণে সবার দায়িত্ব আছে। সেইখানে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যদি আমাদের ডিস্ট্রিক্ট 36 এর জন্য আপনাদের যে সংগঠনগুলো আছে কিংবা পত্রিকা যেভাবে পারেন আমাদেরকে যদি একটু হেল্প করেন, ইটস গোনা বি হেল্পিং এ লট। আমাদের এই ক্যান্ডিডেটকে এটা আমাদের বাংলাদেশি একটা প্রেস্টিজের ব্যাপার। আর ইব্রাহিম ভাই এখন যেটা বললেন, আসলে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দিই। তো এই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন, সেটার একটা আহ্বান জানাচ্ছি। আমাদের সমস্ত আপনাদের মাধ্যমে আমি আপনাদের আরো যে অর্গানাইজেশন আছে সবাইকে, সব পত্রিকা, সব টিভি কিংবা প্রিন্টিং মিডিয়া যারা আছেন সবাই মিলে যদি আপনারা একটু এই ব্যাপারটাকে একটু এমফাসাইজ করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন, এটা অনেক কাজে দিবে আমাদের জন্য। সেটা গেল একটা। সেকেন্ড থিং হলো কি, আমি যতদিন ধরে এই দেশে আছি ততদিন থেকে আমি দেখে আসছি আমাদের ভোটাধিকারের জন্য আমাদের এই ডিমান্ড চলে আসতেছে। কিন্তু আজকে যেভাবে আমাদের নাজমুল ভাই কিংবা আমাদের ইব্রাহিম ভাই যেভাবে বললেন, আমি বলবো যে কোনো একটা জিনিস চালু করলে তার কিছু তো ত্রুটি থাকবেই, কিন্তু এটাকে এই জন্য আমাদেরকে এই যে ইন্টারিম গভর্নমেন্টকে আমাদেরকে একটু সাধুবাদ জানানো দরকার যে তারা একটা উদ্যোগ নিচ্ছে। আপনি যদি ওইভাবেই বলেন যে সাংবিধানিক ভাবে কিংবা তাহলে তো পুরো সিস্টেমটাই তো ওইভাবে আসেনি। তো সেইখানে আসলে মানুষের নিডটা হলে সবচেয়ে বেশি বড়, যেহেতু আমাদের প্রবাসীদের নিডটা এটা বহুদিনের, যেটা তারা আমাদের জন্য করছে। আমি এই জন্য গভর্নমেন্টকে এবং যে আমাদের যে দূতাবাস গুলো আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কিন্তু যেখানে যে ত্রুটি আছে সেটা যেন তারা কারেকশন করে, সেদিকে যেন নজর রাখে। তো আমরা যেন সেইভাবে জাতিকে, মানুষকে আগামী দিনের এই যে সিস্টেম, এই যে বারবার মানুষকে রক্ত দেওয়া, সেই 71-এ, 90-এ, এই 2024-এ এইভাবে আর যেন আমাদেরকে এরকম সিচুয়েশনে পড়তে না হয়, সেটার জন্য আমাদের যা করার আমাদের সবার মনে হয় সেইভাবে কাজ করা দরকার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো কালকে তো একটা লাইন এখানে বলি, দূতাবাস বা আমাদের কনসুলেট তারা যে কাজ করছে তারা তো আদিষ্ট হয়ে তারা সুচারুরূপে করছে, কিন্তু ঘটনা হলো আমিন ভাই, আমরা এখানে একবার ভোটার তালিকাভুক্ত যদি হয়, আপনি দেশে গিয়ে আর ভোট দিতে পারবেন না। আপনি যদি এখানে একবার তালিকাভুক্ত হইলেন, দেশে গিয়ে একবার ভোটে দাঁড়াইতেও পারবেন না। তো এইসব বিষয় কি আমরা জানি? আমরা কি সবাই একমত হয়েছি? আমাদের সাথে আমাদের মত নেওয়া হয়েছে? একবার আপনি এখান থেকে ভোটার তালিকাভুক্ত হয়ে গেছেন প্রবাসী, আপনি আর বাংলাদেশে গিয়ে তালিকাভুক্ত হইতে পারবেন না, ভোটও দিতে পারবেন না। তো এইগুলা কি আমরা সবাই আমাদেরকে জানাই শোনাই করা হয়েছে? করা হয় না। আমি বলি, এই মেইলিং ভোটটার প্রসেসটাই এটা। আমি এখানকার ইলেকশন কমিশনের সাথেও জড়িত, আমিও সেখানে কাজ করি। যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন যে আপনি মেইলিং ব্যালটে আপনি গিয়ে আর সেন্টারে গিয়ে ভোট দিতে পারবেন না, সেটাই হচ্ছে।
সো দ্যাটস কারেক্ট, কারণ আপনি তো চাইছেন যে আপনি আপনি চাইছেন যে আপনি মেইলে ভোট দিবেন, তখন আপনার ওইটা সিস্টেম ওইটাকে আপনাকে কিন্তু ওই আপনাকে আর তখন ফিজিক্যাল ভোট দেওয়ার জন্য পারমিট করবে না, ও আপনাকে অবজেকশন দিয়ে দিবে যে আপনাকে অলরেডি ব্যালট পাঠানো হয়েছে, ইউ অলরেডি গেট ইউর ব্যালট। আর ব্যালটটা, এই যে ব্যালটটা নিয়েও কথা হচ্ছে, ব্যালটটা এইভাবেই আসার কথা, এইভাবেই আসার কথা। হয়তো ওই কেউ কেউ তো বলছে তাদের নাম এইটা ওই ভাজের মধ্যে পড়ে গেছে, দ্যাটস নট ফেয়ার। কারণ হলে কি, যেহেতু তাদের যতগুলি প্রতীক আছে, তারা আমাদেরকে ইজি করার জন্য, আমাদেরকে আসলে সিস্টেমে ঢোকানোর জন্য যতটুকু পসিবল তারা চেষ্টা করছে। অবশ্যই অবশ্যই আমাদের যদি কি ইম্পোর্ট থাকে ইন ফিউচারে, যদি আমাদের কোনো থাকে, তো আমরা সেটাকে করতে পারবো আর সেটা থেকে ওভারকাম করবে। কিন্তু সিস্টেম যে তারা চালু করছে, এই জন্য আমাদের অবশ্যই তাদেরকে সাধুবাদ জানানো দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট কালকে আপনি যে 36 এর যে নির্বাচনের কথা বললেন, যে কালকে তো ফ্রাইডে, তো কালকে আপনার কোনো অ্যাপিল আছে? কালকে ফ্রাইডে প্রত্যেকটা মসজিদেই আমাদের প্রতিনিধি থাকবে, তারা প্রত্যেকটা মসজিদে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন করবে। যদি কেউ এসে আমাদের সাথে যোগ দিতে চায়, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আর ওইটাই আমাদের জন্য সবচেয়ে বড় হবে, যদি আমরা সবাই মিলে স্প্রেড করি। যেমন আমাদের সাবওয়ে স্টেশনে আমাদের ওই সকালবেলা আর বিকালবেলা যদি আমাদেরকে কেউ হেল্প করে, দেন 2-4 জন একটু দাঁড়ায় 1 ঘন্টা, ওই যে মানুষ যখন কাজে থেকে আসে, কাজে থেকে যায়, এটা কিন্তু অনেক বড় একটা ক্রাউড তখন পার হয়। আমাদের অনেকগুলো, যেহেতু ঠান্ডার মধ্যে আমরা অনেক বেশি ট্রাভেল করতে পারতেছি না, ওইটা কিন্তু অনেক বড় একটা হেল্প। যদি কেউ আমাদেরকে 2 ঘন্টা করে সকালে কিংবা বিকালে কেউ দিতে চান, সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের জাভেদ ভাই আছে, আমাদের যে ক্যাম্পেইনের যে ফোন নাম্বারগুলো আছে আপনারা অনেকেই জানেন, না জানলে আমাদের কাছে ফোন করে, আমার কাছে কিংবা জাভেদ ভাইয়ের কাছে ফোন করে জেনে নিতে পারবেন। ওটাও ইজ বি হেল্প। ছোট্ট একটা কন্ট্রিবিউশন, যেমন ইফ ইউ পে $10, $20, এটাও একটা হেল্প হচ্ছে। যে যেভাবে পারেন, ইভেন তো যারা কোনো কিছু করতে পারতেছেন না, তারা ঘরে বসে, অনেক মহিলারাই আমাদের ঘরে বসে আসছে, তারা যদি আমাদের কয়েকটা ফোন নাম্বার নিয়ে কয়েকজন ভোটারকে ফোন দেওয়া হয়, ওইটাও একটা হেল্প হয়। সো অনেক ধরনের হেল্প, কারো যদি কোনো ইচ্ছা থাকে, উই ক্যান জাস্ট লেট ইউ নো দ্যাট কেমনে আপনি কয়েকটা টেক্সট করে দিতে পারেন, কয়েকটা কল করতে পারেন, একজনকে কাউকে একজন আপনার নেইবার আছে, যেটা আপনি, আমাদের সবচেয়ে বড় যেটা দরকার হবে সেটা হলো কি, আমরা তো বাঙালি আছি, আমাদের আশেপাশে যেমন বিভিন্ন দেশের মানুষজন আছে, তাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ আছে। আমরা যদি তাদেরকে এই ডিস্ট্রিক্টে তাদেরকে যদি বলি যে আমার এই প্রার্থীকে একটা ভোট দিবা তুমি, ও দে উইল ডু দ্যাট। আমি দেখছি আমার আশেপাশে সবাই বলছে, না আই উইল ডু দ্যাট, আই মিন উইল সাপোর্ট ইউ। তো ওইভাবে ওইটা কিন্তু ওইটা অনেকটা বড় একটা হেল্প। তাহলে হয় কি, আমার কমিউনিটিটা আরো স্প্রেড হয়ে গেল, আমার যেগুলো ভোট আছে তার চেয়ে আরো অনেক বেশি ভোট আমি পেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আশা করি যে তারা সহযোগিতা করবেন অনেকেই। বাট আপনার নাম্বারটা একটু বলে দিতে কোনো অসুবিধা আছে আপনার? না, কোনো অসুবিধা নাই। 917-601-1650। আর আমাদের অনলাইনে আপনি যদি ওই মেরি ফর অ্যাসেম্বলি ওইটাতে গেলে আমাদের সব ইনফরমেশন সেখানে পাবেন। ওইটাতেও আপনারা কেউ অনলাইনে আছে এটা, রাইট? জি, অনলাইনে। অনেক ধন্যবাদ। হাসাব ভাই, এনিথিং এলস? যে একটু আগে দেখলাম আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজেই আর একটা হেলথ কেয়ার, অর্থাৎ যেটা সিনেটে তো এই হেলথ কেয়ার, ওটা মনে করা হয়েছিল এটা অ্যাপ্রুভ করবে, কংগ্রেসে যেটা পাশ করছে, কিন্তু আমাদের ট্রাম্প সাহেবের কিছু সিনেটর যাদের ইচ্ছা ছিল তারা করে নাই। এখন উনি কিছুক্ষণ আগে দেখলাম উনি নিজেই আর একটা সিস্টেম করতে চাচ্ছে। এখন যে আমাদের নতুন যে সিএমএস এর যে হেড আছে ডক্টর ওয়াজ, তাকে নিয়ে এখন জানি না কতটা কি উনরা করবেন। উনরা আশা করতেছেন কিছুটা ড্রাগ প্রাইস কমাইছে, কিন্তু ওই ড্রাগ প্রাইস কমানোর সাথে তো কোনো সম্পর্ক নাই। আসলে যদি এখন শুধু ড্রাগ প্রাইসের সাথে সম্পর্ক না, হেলথ কেয়ার, এখানে আপনি হসপিটালে গেলে, ইমার্জেন্সি গেলে, আপনি যদি ইন্স্যুরেন্স না থাকে, দে উইল সেন্ড ইউ $2,000 বিল। আপনি এমনকি কোনো ইমার্জেন্সি সেন্টারে গেলেও তারা আপনি দেখবেন $300 থেকে $400 বিল পাঠাবে। আর এমনি কোনো সার্জারি করতে গেলে তো আপনি $thousands আপনাকে চার্জ করবে। এখন এগুলো যদি কোনো একটা লিমিট না থাকে, কি করে লোকজন এটা অ্যাফোর্ড করবে? আর ইন্স্যুরেন্স যদি একটা লাগামহীন যেভাবে বাড়তেছে ইন্স্যুরেন্স, ইউ ক্যানট পে মোর দ্যান $1,000, আপ টু $1,000 থেকে $2,000 এখন প্রিমিয়াম হচ্ছে। তা এখন এই প্রিমিয়াম তো অনেক ইয়ং জেনারেশন যেটা আছে, এতদিন তারা কিন্তু ইন্স্যুরেন্সটা নিত। এই সাধারণত প্রিমিয়ামগুলো অনেক সময় কম হয়, এমনকি যেরকম গাড়ির ইন্স্যুরেন্সে অনেকে কম হয়, যদি অ্যাক্সিডেন্ট কম হয়
তখন কিন্তু গাড়ির ইন্স্যুরেন্সও কম থাকে। এই মেডিকেল ইন্স্যুরেন্সেরও বেলায় একই, যখন ইয়ং জেনারেশনটা ইন্স্যুরেন্সগুলো কেনে, তখন যারা অ্যাডাল্ট আমরা সাধারণত বেশি ডাক্তার অথবা হসপিটালে আমরা বেশি ওষুধ খাই, তাদের ইন্স্যুরেন্সটা তাদের জন্য আমাদের ইন্স্যুরেন্সটা কমে যায়, কারণ তারা তো অনেক সময় ডাক্তারের কাছে যাচ্ছে না। তারা $10,000 ইয়ারলি প্রিমিয়াম দিলে কিন্তু তারা $100ও তারা ইউজ করতেছে না, এইভাবে ইন্স্যুরেন্সটা কমে। কিন্তু এতদিন তারা ইন্স্যুরেন্সটা নিছিল কারণ তাদের প্রিমিয়াম অনেক কম ছিল। এটা কিন্তু একটা এফেক্ট করবে পুরো আমেরিকাতে। এখন জানি না আমাদের রিপাবলিকান প্রেসিডেন্ট আর কংগ্রেস তারা কি করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আর ইউ। যেভাবে আবার ফ্লু বাড়তেছে, আবার এদিকে ফেডারেল গভর্নমেন্ট বলতেছে, FDA এখন বলতেছে, আমাদের হেলথ সেক্রেটারি বলতেছে বাচ্চাদের ফ্লু ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নাই, ইজ নট এ ম্যান্ডেটরি। আবার এদিকে আমাদের নিউ ইয়র্ক সিটির যে হেলথ ডিরেক্টর ডক্টর মোর্স বলতেছে উই শুড হ্যাভ ইট, এবং সেই জন্য নিউ ইয়র্ক সিটি এবং স্টেট বলতেছে যে বাচ্চারা যাতে ফ্লু ভ্যাকসিন নেয়। জি। এখন একটা ইসের মতো অবস্থা হচ্ছে, এদিকে একজন বলতেছে দরকার নাই, আর একজন বলতেছে এখন মানে টানাস্তা চলতেছে। সিটি আর ফেডারেলের ভিতরে একটা দ্বন্দ্বমার হচ্ছে আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মিজানুর রহমান, আপনি কি লাইনে, আপনি কি শুনতে পাচ্ছেন? সো যাদের পেন্ডিং ইন্টারভিউ ছিল, তাদের সব ইন্টারভিউ তো বোধহয় 20 তারিখের পর থেকে সাসপেন্ড হয়ে যাবে, রাইট? এরা আর ইন্টারভিউ হবে না আর? হ্যাঁ, এই মুহূর্তে এই হচ্ছে অবস্থাটা। আচ্ছা আচ্ছা। সো এটা একমাত্র পথ হলো যদি ওপেন হয় যে কোনো সময়, দেন কিন্তু এর মধ্যে আর ব্যাকলগ অনেক লম্বা হবে, এই তো কনসিকুয়েন্সটা, রাইট? হ্যাঁ, এবং তাই বলে যে কেউ অ্যাপ্লাই করবে না ওটা ঠিক হবে না, বিকজ এটা তো একটা চ্যানেলের মধ্যে চলে আসবে, মানে থাকবে। যদি এটা না করে এই ভেবে যে এখানে তো কিছু হচ্ছে না, তাহলে তারা আরো পিছিয়ে যাবে, অন্যরা তো বসে থাকবে না। হ্যাঁ, রাইট। সুতরাং সো যার যা নির্বাচনে করার যদি নভেম্বরের নির্বাচনে যদি আপনার সিনেট বা কংগ্রেস ডেমোক্রেটদের হাতে চলে যায়, তখন কি হবে? আমি ওদিকে যেতে চাচ্ছি না। মানে মোট কথা হচ্ছে যে যার যে অ্যাপ্লিকেশনই সম্ভব, যার যা করার সেটা করতে থাকবে। হ্যাঁ, যদি এটা কখনো মানে লিফট হয়ে যায়, তখন এটা তো প্রসেস শুরু হবে, তখন সেই সিকোয়েন্সে থাকবে। সুতরাং এগুলো হয়েছে বলে কেউ কাজ বন্ধ রাখবেন, তা ঠিক হবে না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আমি যারাই আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন, জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, শাহাব আহমেদ, জনাব অ্যাটর্নি মিজানুর রহমান, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল শুক্রবার, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। খুদা হাফেজ।